সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ফাহমিদ হাসান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। 2020 সাল থেকে আপনি লেখালেখি শুরু করেছেন, এখন পর্যন্ত আপনার লেখা কতগুলো বই প্রকাশ পেয়েছে? লেখালেখিটা 2020 সালে শুরু হলো। আসলে আমি পরিচিতিটা পাই আসলে 23-এর শেষে এবং 24-এর শুরু থেকে আর কি। তখন থেকে আসলে পরিচিতির কারণে বেশ কিছু বইয়ের অফার আসলো। দুটো বই করা হয়। প্রথম বইটা হলো তুমি নামক তৃষ্ণা, তারপর বইঅঙ্গন থেকে আরেকটি বই বের হয়, আমাকে একটু যত্ন নিয়ে ভালোবাসবে। দুটি বই। আচ্ছা, তুমি নামক তৃষ্ণা আপনার প্রথম প্রকাশিত একটি বই। এই বইটি প্রকাশে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন আপনি? আসলে বর্তমানে আমাদের যে জেনারেশনটা, তারা আসলে বইয়ের প্রতি একটু বিমুখ আমার কাছে মনে হয়। তারা বই পড়তে চায় না। তো সেখানে বই না পড়ে তারা আসলে সোশ্যাল মিডিয়াতে পড়তে অভ্যস্ত বেশি। তো আমার কনফিউশন এবং একটু দ্বিধা ছিল যে আসলে বই প্রকাশ করার পর আসলে পাঠকদের কতটুকু সাড়া পাবো কি পাবো না। আলহামদুলিল্লাহ সেটা ওভারকাম করতে পেরেছি। বাহ। তুমি নামক তৃষ্ণা এই শিরোনামটি বেছে নেওয়ার পেছনের কি গল্প রয়েছে? তুমি নামক তৃষ্ণা বইটার নামকরণে আসলে আমার বন্ধু দিয়েছিল নামটা, যদিও আমার কাছে অপশন দিয়েছিলাম তাকে। আসলে কোন একটা তুমির কারণে আসলে তুমি নামক তৃষ্ণা বইটা আসছে নামকরণটা। বাহ, ইন্টারেস্টিং। আমরা জানি যে আপনি খুব ভালো কবিতা আবৃত্তিও করতে পারেন, সো আমরা এখন এই মুহূর্তে আপনার কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। কোথা থেকে শোনাচ্ছেন, কোন বই থেকে? তুমি নামক তৃষ্ণা বই থেকে শুরুতে যে কবিতাটা আসলে বেশ জনপ্রিয় সবার কাছে এবং খুব পরিচিত একটা কবিতা, আমি সেটা শোনাচ্ছি। আমারে হারাইয়া তুমি যারে পাইলা, সেও কি কাউরে হারাইয়া তোমারে পাইছে? তোমারে যে পাইছে সে কি তোমারে না পাওয়ার যন্ত্রণা বুঝবো? যদি বুঝে তাইলে হয়তো তার আমার মতো আফসোস করন লাগবো না। আফসোস করন লাগবো না চাঁদনি রাইতে চাঁদ দেখা, বর্ষাকালে বৃষ্টি দেখা। তোমারে না পাইয়া আমি যে বিলাপ করে কান্দি, সে যদি তা দেখতে পাইতো তাইলে তাইলে কোনো দিনও সে তোমারে কান্দাইতো না। এত কিছুর বাদে তোমারে যে পাইছে, এত কিছুর বাদে তোমারে যে পাইছে, সে আসলে তোমারে না, আমার দুনিয়া পাইছে, আমার দুনিয়া পাইছে। বাহ, খুব ছোট্ট করে সুন্দরভাবে একটি জীবনের গল্প বলে দিলেন আপনি। একটি কবিতা লেখার পেছনে কেমনটা সময় দিতে হয়, বা কবিতাগুলো কিভাবে লিখেছেন আপনি, কেমন সময় নিয়ে লিখেছেন? আসলে কবিতা আসলে সময় করে হয় না। এটা দেখা গেল, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, কখনো দেখা গেল যে গ্রাম থেকে শহরে যাচ্ছি, একটু জ্যামে আটকে আছি, দেখা গেলো বাস্তবতার একটা দৃশ্য চোখে পড়লো। তো আসলে সেই দৃশ্য থেকে দু একটা লাইন মাথায় চলে আসে, তখন এটা কোট করে রাখি এবং যখন সময় হয় তখন ওটা আসলে ফিল আপ করে কবিতা লিখে ফেলি আর কি। এটা আসলে এক বসাতে একটা কবিতা সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয়। আচ্ছা, কেউ কেউ আছে যারা লেখক রয়েছেন, কেউ কেউ বাস্তবধর্মী জিনিসপত্রগুলো বেশি তার লেখালেখিতে প্রস্ফুটিত করেন, আবার কেউ কেউ আছে কাল্পনিক চরিত্রগুলো নিয়ে বেশি গবেষণা বা লেখালেখি করতে ভালোবাসেন। আপনার জায়গা থেকে আপনি কি দুটোর সংমিশ্রণে কিছু করতে চান, নাকি আলাদা আলাদা রাখতে চান? আসলে যারা বাস্তবধর্মী লেখে তাদের মধ্যে বেশ কিছু লেখক আছে পরিচিত, তারা আসলে জীবন নিয়ে একটু বেশি লেখে, জীবন ঘটনার লেখাগুলো। আর কাল্পনিক আসলে আমি যেটা লিখি সেটা হলো যে দুঃখ লিখি। আসলে পৃথিবীতে দুঃখই চিরস্থায়ী এবং কি দুঃখই চিরন্তন সত্য, আর এর বাইরে যা কিছু অস্থায়ী তাই কেবল সুখ। আমার কাছে এটাই মনে হয়। তো মানুষের দুঃখ কেন্দ্র করে যে ভালোবাসাটাই মূলত, পৃথিবীতে যত দুঃখ আসে সকল দুঃখ আমার কাছে মনে হয় প্রেমিকা এবং প্রেমিকার জন্য। এর বাইরে যাদের কাছে আসলে আসে তারা সুখী পায়। তো সেই কারণে আমি আসলে লিখি এই দুঃখটাকে কেন্দ্র করে। আর যারা বাস্তবতা নিয়ে লেখে তারা আসলে জীবন ঘটনার সমাজ নিয়েও আমি লিখি, তবে একটু কম লেখা হয় আর কি ওটা নিয়ে। আচ্ছা, মানে আপনি কি অনেক ধরনেরই লেখালেখি করতে চান, নাকি একটি সেক্টরেই সীমাবদ্ধ রাখতে চান, বা আপনার সিগনেচার যে স্টেপটা আপনি সেটাতেই স্থায়িত্ব লাভ করতে চান? কি মাথায় চলছে আপনার? হ্যাঁ, এটা আসলে আমার কাছে মনে হয় যে আসলে এই বর্তমান সমাজে আমাদের যে তরুণরা তারা আসলে খুব বেশি বই পড়ে না। বই পড়ে যেগুলো এবং সেই তার মধ্যে
প্রেম ভালোবাসা রিলেটেড লেখাগুলো বেশি আকৃষ্ট করে তাদেরকে। কিন্তু এর বাইরে গিয়ে যখন আমরা লিখি সেটার প্রতি আসলে মানুষের তেমন একটা সাড়া পাওয়া যায় না। তবে এর পিছনে আমাদেরও হয়তো কিছু কারণ আছে। বিশেষ করে সবচেয়ে বেশি কারণ হলো যে আমাদের যে প্রকাশনী আছে, প্রকাশকরা তারা আসলে ওই সামাজিক লেখাগুলোর যারা লেখে তাদের দিকে ফোকাস না করে যারা ওই আপনার সম্পর্ক নিয়ে লেখে তাদের বেশি ফোকাস দেওয়া হয়, যে কারণে এই বইগুলো আমাদের দেখা গেলো যে মার্কেটে বেশি চলে আসে এবং এইগুলোই চলে। এর বাইরে আসলে যাওয়ার সুযোগ থাকে না, এবং কি সুযোগটা আসলে বলা যায় যে প্রকাশনী আমাদের করে দেয় না। আচ্ছা, আরেকটি বিষয় যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্লাস যদি বলি বিভিন্ন মঞ্চে কিন্তু আপনার লেখা কবিতা প্রচুর আবৃত্তি করা হচ্ছে। তো একজন কবি হিসেবে এই বিষয়টা বা এই অনুভূতিটা কিভাবে প্রকাশ করবেন? আমি যেটা চেয়েছিলাম একজন আবৃত্তিকারক, কিন্তু আমি যখন লিখি তখন থেকে আসলে মানুষ আমার লেখাটা কেন যেন তারা তাদের মতো করে নিয়েছে। কিন্তু তখন শুরু থেকে আমি লিখতাম হলো যে আমার শব্দগুলো, আমার দুঃখগুলো লিখতাম। এখন যেটা লিখি সেটা আমার জন্য লিখি না, তাদের উদ্দেশ্য করে তাদের জন্য লিখি। যে কারণে আসলে আমার লেখাগুলো খুব সহজভাবে এবং তাদের আকৃষ্ট করতে পারে, এবং তারা মনে করে যে এই শব্দগুলো আসলে তাদের জন্য লেখা। যে কারণে আসলে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে আমার লেখাগুলো আসলে তারা পাঠ করে। এর জন্য আমি মানে কি বলবো, আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমি খুবই আনন্দিত হই যখন এরকম একটা প্ল্যাটফর্মগুলোতে আমার লেখা নিয়ে মানুষ আলোচনা করে এবং আবৃত্তি করে। তরুণ একজন লেখক হিসেবে এখন লেখালেখির সেক্টরে আসার পর কি মনে হয় যে বাধার সম্মুখীন কতটা হতে হয়েছে, বা কোন সেক্টরে মনে হয়েছে তরুণরা একটু বঞ্চিত আছে কিনা, বা তারা কি আসলে আদৌ বঞ্চিত নাকি সুযোগ যথার্থ পাচ্ছে? নতুন লেখক যারা আছি আমরা এবং যারা আসছে, আসলে আমাদের কয়েকটা ভুল হয়। যেমন আমরা যখন লিখি তখন মনে করি যে লেখার একটু পরিচিত হলেই হুট করে আমরা আসলে প্রকাশনের দিকে চলে যাই বই প্রকাশ করতে, এবং বই প্রকাশ করার পর দেখা গেল আমরা হতাশ হয়ে যাই বই সেলস না হলে। তখন আসলে ওই সেই নতুন লেখকটা আর নতুনভাবে লেখার আর সেই হোপটা থাকে না। তাই প্রকাশনী আসলে ওই রকম সবাইকে নক করে না। বই যে ভালো লেখক, যত ভালোই লেখক না কেন, তাকে নক করবে না। করবে হলো যে যারা আসলে যার ফলোয়ার্স বা যার আপনার পাঠক বেশি, তাকে ফলোয়ার্স করবে, নক করবে। তো আগামী বইমেলা নিয়ে কি পরিকল্পনা? আগামী বইমেলা নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা আছে। এর মধ্যে বাংলাদেশে আসলে দুটি বই আমার প্রকাশ হওয়ার কথা। এক হলো যে কাব্যগ্রন্থ যতটুকু তুমি ততটুকু জোছনা, দ্বিতীয় একটা উপন্যাস, সেটা আসলে বইঅঙ্গন থেকে আসার কথা, এরেনা। আর একটা কলকাতায় প্রকাশ হবে, সেটা হলো অপরাগ, সেটা উপন্যাস। এবার মুহূর্তে আপনি খুব ছোট্ট একটি কবিতা আমাদের শুনিয়েছেন, আরেকটি কবিতা আপনার কাছ থেকে শুনতে চাই। জি অবশ্যই। পৃথিবীর সব ভালো আমার বিপরীত, আমি ছুঁতে পারি এমন কোনো সুখ আজও পৃথিবীতে আসেনি। আমি গাইতে পারি এমন কোনো গান আজও কেউ লিখেনি। আমি পড়তে পারি এমন কোনো কবিতা আজও কোনো কবি তার বইয়ে রাখেনি। হ্যাঁ, আমি দেখানোর দুনিয়ায় একজন পিছিয়ে পড়া মানুষ, ভালোবাসা প্রকাশ করতে না পারা একজন ব্যর্থ প্রেমিক। যে ভালোবাসা মুখে বলে প্রকাশ করতে হয়, সেই ভালো আমি কখনোই বাসি না। যে সুখ একদিন আমাকে রোজ কাঁদাবে, সেই সুখ আমি কখনোই চাই না, কখনোই না। বাহ, দারুণ, ধন্যবাদ আপনাকে। বইয়ের কোন কবিতাটি লিখতে গিয়ে সবচেয়ে বেশি সময় নিয়েছেন এবং আবেগে আপ্লুত হয়ে গেছেন, এরকম কোনো মুহূর্ত আছে কিনা? মানুষ মূলত একা, এটা আসলে আমার লেখার একটা অন্যতম কবিতা। সেটা তুমি আমাকে তৃষ্ণা বইয়ে, এটা বেশ বড় বড় মানুষও খুব পছন্দ করেছে। মানুষ আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে মানুষ একাই, কিন্তু মাঝের জার্নিটা আসলে কেউ সঙ্গ দিবে বা দিচ্ছে বা দেয় এরকম কথা দেয়, আসলে কেউ সঙ্গ দেয় না। তো মূলত এই মাঝখানে জার্নিটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা এবং সবশেষে দেখানো যে আসলে মানুষ মূলত একা, এই পুরো ইয়েটাকে দাঁড় করাতে আসলে আমি বেশ সময় নিয়েছি। এবং লেখার পরে যখন আমি পড়ি তখন আমি আসলে উপলব্ধি করতে পারি যে আসলে আমি না, মানে যেই পড়ে সেই উপলব্ধি করতে পারে আসলে মানুষ একা, মানুষ মূলত একা। আচ্ছা, একজন কবি হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন, কি মনে হয় আপনার? আসলে বর্তমান সমাজে
কবি শব্দটা আসলে খুব বেশি মানুষ বলে ফেলে, কিন্তু আসলে আমি দেখি না যে আমাদের হুমায়ুন স্যার আছেন যে ওনাদের ধারণার কবি খুব কম। লেখক বলা যেতে পারে, যেহেতু লেখে। তো সেক্ষেত্রে যদি ওই লেখক হতে হয়, তাহলে আমার কাছে মনে হয় যে চিন্তা ধারণাটা একটু ভিন্ন হতে হবে। ভিন্ন চিন্তা ভাবনা, যেমন একটা কিছু ঘটছে সেটাকে একটু ভাবতে হবে যে এটা যদি অন্যভাবে হতো তাহলে কেমন হতো। এই যে কাল্পনিক চরিত্র বা কাল্পনিক ধারণা, এটা আসলে তার মধ্যে থাকতে হবে। তাহলে সে বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিসগুলো আসলে সে তার কল্পনায় নিয়ে সেগুলো শব্দের মধ্যে প্রকাশ করতে পারবে। এবং বেশি বেশি বই পড়তে হবে। বই পড়লে তবে আপনি শব্দ বাছাই করার সুযোগ পাবেন। রাইট। এবার একটু আপনার ব্যাপারে জানবো। আপনি পড়ালেখা কোথায় করেছেন? আপনার হোম টাউন কোথায়? ছোটবেলায় বড় হওয়া কোথায়? আমি আসলে ছোট থেকে বড় হই আমার নানুর বাড়িতে, সেটা হলো কুমিল্লায়। আমার এখন পড়ালেখা এখনও রানিং, সেটা হলো বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, মান্ডা গ্রিন মডেল। তো এই তো লেখালেখি করছি, পাশাপাশি ইচ্ছা আছে যে একদিন সবার মন জয় করবেন ইনশাআল্লাহ। অবশ্যই, সেটাই আমাদেরও প্রত্যাশা এবং সেটার জন্য আপনাদের কাছে শুভকামনা। প্রথম লেখালেখির যে আবেগটা, সেটা কি ছোটবেলা থেকে এসেছিল? না, আসলে লেখালেখি বলেছিলাম যে আসলে লেখালেখি আমার কখনোই মনে হয় না যে আমি একজন লেখক হব। আমি যখন লিখতাম তখন আসলে নিজের জন্য লিখতাম। যেই শব্দগুলো মানুষ আসলে মুখে বলতে পারে না, সেই শব্দগুলো আসলে সে লিখে প্রকাশ করে, আমি সেটাই করতাম। কিন্তু আমার লেখাগুলো মানুষকে এমনভাবে আকৃষ্ট করছে যে আমি আসলে তাদের জন্য লিখতে বাধ্য হয়ে যাই এক সময়। তো 2024 সাল থেকে, তখন জুলাইয়ের আন্দোলনের ওই সময়টুকুতে দেখা গেলো যে আমার লেখা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের ভাষা হিসাবেও আমার শব্দগুলো আরও বেশি আর কি প্রচলিত হয়। রাইট। আচ্ছা, অবসর সময় কি পাওয়া হয়, নাকি ওই সময়টাতেও লেখালেখিতেই নিজেকে নিয়োজিত রাখেন? অবসর সময় পাওয়া হয়। নিজেকে সময় না দিতে পারলে আসলে মনে হয় যে বেঁচে থেকে লাভ নেই, কারণ নিজেকে সবচেয়ে বেশি সময় দিতে হয়। আসলে যতটুকু সময় আমরা পাই সবটুকু সময় আসলে অন্যকে দিয়ে দিই, যে কারণে দিন শেষে দেখা গেল যে নিজের জন্য কিছুই কোনো সময় অবশিষ্ট থাকে না। তাই আসলে যখনই আমি সময় পাই নিজেকে উপভোগ করি। বিশেষ করে কোথাও ঘুরতে গেলে, কোথাও গেলে এখনকার জেনারেশন দেখা গেল বা আমরাই বেশিরভাগ দেখি কি মোবাইল নিয়ে পড়ে যাই। তো সেটা থেকে আমি একটু বিরত থাকার চেষ্টা করি। আমি আসলে সেই বাস্তবতাটাকে আসলে উপভোগ করার চেষ্টা করি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর কিছু কবিতা শুনিয়েছেন, ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।